প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছে। পদার্থবিজ্ঞানের জগতে তোমাদের সানন্দে আমন্ত্রণ। পদার্থবিজ্ঞানের ইতিপূর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম একটি ক্লাস করেছি এবং সেখানে স্কেলার ও ভেক্টর রাশি দিয়ে শেষ করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে। যদি মনে না থাকে আগের ক্লাসটা দেখে আসো। তো আজকে আমরা স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে যে পার্থক্য করা যায়, যে তুলনামূলক যে পার্থক্য করা যাবে, দুটার মধ্যে বেসিক কি কি পার্থক্য আছে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই বিষয়ে তোমাদের সাথে কথা বলতে চাই। সংজ্ঞার মধ্যে আমরা কাকে বলে, এর মধ্যে আমরা বলেছি যে স্কেলার রাশি কোনগুলো, যে সকল রাশি প্রকাশ করার জন্য কি কি লাগে, শুধুমাত্র মানের দরকার হয় না, শুধুমাত্র মানের দরকার হয়, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না। আমি আবার বলছি, স্কেলার রাশি কোনগুলো, যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র সংখ্যা মানই যথেষ্ট, দিক নির্দেশের প্রয়োজন হয় না, সেগুলিকে আমরা স্কেলার রাশি বলি। আর ভেক্টর রাশি কোনগুলো, যে সকল রাশি প্রকাশ করার জন্য মানও লাগবে, দিকও লাগবে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। তাহলে স্কেলার এবং ভেক্টর রাশি এই দুটার মধ্যে আমরা সংজ্ঞার দিক থেকে, মানে কাকে বলে, এটার দিক থেকে আমরা একটা পার্থক্য পাচ্ছি এখানে। এখন যদি আমরা স্কেলার ও ভেক্টর রাশির তুলনা করতে যাই, তাহলে ঠিক আছে, আমরা একটা সাইজ করে নিলাম। আচ্ছা, দেখি এখন এখানে আমরা স্কেলার রাশি লিখলাম, তোমরা তুলনা পার্থক্য যেটা যেভাবে পরীক্ষায় আসে সেভাবে লিখতে পারবে। আচ্ছা, প্রথমে যে পার্থক্যটা আমরা এখানে করলাম, প্রথমে যে পার্থক্যটা বললাম সেটা কি, সংজ্ঞার দিক থেকে পার্থক্য। সংজ্ঞা কি, এ সকল রাশিতে শুধুমাত্র প্রকাশ করার জন্য কি লাগে, সংখ্যা মানই যথেষ্ট, কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না।
তাইলে এ সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র সংখ্যামানই যথেষ্ট। দিক নির্দেশের প্রয়োজন হয় না। তাহলে আমরা ভেক্টরে কি বলবো? ভেক্টর তার বিপরীতটা বলবো। এসব প্রকাশ করার জন্য সংখ্যা মানের সাথে দিক নির্দেশের প্রয়োজন হয়। তাহলে আমরা একটা পার্থক্য পেয়ে গেলাম। আচ্ছা, এবারে আসো, তো যেখানে যেমন এখানে শুধু কি বলছে, সংখ্যা মানই যথেষ্ট। তাহলে মানের পরিবর্তন হলে রাশির পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা এটাও পয়েন্ট আকারে লিখতে পারি। মানের পরিবর্তন হলে রাশির পরিবর্তন হয়। আর এক্ষেত্রে যেহেতু এটা প্রকাশ করার জন্য যেহেতু ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগে, তাহলে মানের পরিবর্তন হলে, দিকের পরিবর্তন হলে, মানের পরিবর্তন হলে বা যে কোনো একটা হতে পারে, বা দিকের পরিবর্তন হলে বা উভয়ের পরিবর্তন হলে রাশির পরিবর্তন হয়ে যাবে। মানের পরিবর্তন হতে পারে, দিকের পরিবর্তন হতে পারে, বা উভয়ের পরিবর্তন হলেই রাশির পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের এটা ওই 2 নম্বরের জন্য যেহেতু অনুধাবনে আসে পরীক্ষায়, তাহলে এটা 2 নম্বরের জন্য যথেষ্ট। 2টা পয়েন্ট দেওয়া যায়। তো উদাহরণ হিসেবে ইতিমধ্যে আমরা গত ক্লাসে উদাহরণগুলো আলোচনা করেছি। স্কেলার রাশির উদাহরণ, স্কেলার রাশি শুধুমাত্র মান থেকে মৌলিক রাশিগুলো হতে পারে, যেমন এখানে ভর একটি স্কেলার রাশি, কেমন, তারপরে সময় একটি স্কেলার রাশি, এগুলো শুধুমাত্র মান লাগে, দিকের প্রয়োজন হয় না। ভেক্টর রাশির উদাহরণে তোমাদের বলেছি বেগ, ত্বরণ, এগুলো গত ক্লাসে আলোচনা হচ্ছিল, সেখান থেকে তুমি উদাহরণটা নিতে পারো। আচ্ছা, তারপরে আসো, এখানে তুমি যদি ইচ্ছে করো এখানে তুমি আরো কিছু সংযোগ করতে পারো। যেমন স্কেলার রাশির হিসাব করার জন্য শুধুমাত্র সাধারণ বীজগণিতের নিয়মে এটা করতে হয়। এটা একটা হাই থিঙ্কিং, শুধু সাধারণ বীজগণিত। আর ভেক্টর রাশির হিসাবপত্রগুলো করার জন্য যেহেতু মান এবং দিক দুটোই লাগে, তাহলে ওটার জন্য একটা অ্যালজেব্রা আছে, ভেক্টর অ্যালজেব্রা বলে। এগুলো তোমরা হায়ার ম্যাথে করবে বা হাই থিঙ্কিং এ এটা সাধারণভাবে দরকার পড়ে না,
যদি তুমি দিতে চাও তাহলে তুমি 3 নাম্বার একটা পয়েন্ট তুমি অ্যাড করে দিতে পারো। পয়েন্টটা মুখে বলি না লিখে, পয়েন্টটা হচ্ছে স্কেলার রাশির হিসাবপত্র, স্কেলার রাশির ক্যালকুলেশন হিসাব করার জন্য শুধু স্কেলার যে অ্যালজেব্রা সাধারণ বীজগণিতের নিয়মে এটা করা যায়। আর ভেক্টর রাশির হিসাবপত্র করার জন্য, ক্যালকুলেশন করার জন্য সাধারণ বীজগণিতের নিয়মে করা যায় না, এটার জন্য একটা ভেক্টর অ্যালজেব্রা বলে একটা অ্যালজেব্রা আছে, সেটা দিয়ে করতে হয়। এবং ওটা কি, ওই ভেক্টর অ্যালজেব্রা কি সেটা এখন জিজ্ঞেস করলে বলতে পারবো না, এটা তোমাকে বলতে হবে কি, এটা তোমাকে আমরা হায়ার ম্যাথে এটা শেখানো হবে ভেক্টর অ্যালজেব্রা। এখানে ওটার বিস্তারিত আলোচনা এখন না, আমরা পরে করবো যদি সময় হয় করবো। তারপরে আসো আরেকটা বিষয় তোমাদের বলা হয়নি, স্কেলার রাশি সাধারণ অক্ষরে লেখা হয়ে থাকে, কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য একটা আলাদা করে মোটা করে লেখা হয়, বোল্ড করে লেখা হয়, এই যে এরকম সাধারণভাবে না, একটু মোটা করে বা এরকম একটু গাঢ় করে। তো অথবা এই যে উপরে একটা অ্যারো মার্ক দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্ন দিয়ে ভেক্টর, এই যে অ্যারো চিহ্ন দিয়ে ভেক্টর এভাবে প্রকাশ করা হয়। আর একটা ভেক্টর আছে, ওটাকে ইউনিট ভেক্টর বলে, ওটা এরকম আচ্ছা ওটা এরকম একটা একক ভেক্টর বোঝানোর জন্য ধরো আমি এ লিখলাম, নিচে একটা ছোট করে একটা দাগ আন্ডারলাইনের মতো, এটাও ভেক্টরের চিহ্ন, এটাকে আমরা সিঙ্গেল, এটা এরকমও লেখা হয়, উপরে এই যে এরকম একটা ক্যাপ দিয়েও লেখা হয়। এগুলো হায়ার ম্যাথে তোমাদের শেখানো হবে, আপাতত এইটুকু জেনে রাখো। ভেক্টর প্রকাশ করার জন্য একটা উপরে অ্যারো মার্কস, যে এরকম অ্যারো মার্কস অথবা মোটা করে লেখা হয়। মোটা করে লিখলে অনেক সময় বোঝা যায় না যে অক্ষরগুলো মোটা বা না চিকন বা পাতলা, এটা কিভাবে ডিফাইন করব। তার চেয়ে এরকম অ্যারো দিলেই তোমার এটা ক্লিয়ার হবে যে এটা ভেক্টর। কেমন? তাহলে যে কোনো ভেক্টর রাশি প্রকাশ করার জন্য আমরা এইভাবে বইয়ে যে নিয়মটা ফলো করছে, এখানে তোমরা এই নিয়মটা ফলো করবে, এই যে এইভাবে লিখবে উপরে একটা অ্যারো দিয়ে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবারে আসো দূরত্ব ও সরণ। দূরত্ব ইংরেজিতে যেটাকে আমরা ডিস্টেন্স বলি, দূরত্ব। এখান থেকে ধরো, এখান থেকে না বলে আমি এভাবে বলি, তোমাদের বাসা থেকে স্কুলের দূরত্ব কত? তোমাদের বাসা থেকে তুমি যে স্কুলে যাচ্ছ সেটার দূরত্ব কত? তাহলে দূরত্ব কত বললে তুমি কি বলতে পারো? 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এইভাবে তুমি বলতে পারো দূরত্ব কত। তাহলে দূরত্বের সাথে তুমি এইভাবে পরিচিত। তাহলে এখান থেকে তোমার বাসার দূরত্ব 1 কিলোমিটার। লক্ষ্য করো, ডিস্টেন্স বা দূরত্ব, এটা যে পরিমাপ করা হয়, মাপা হয়, এটার এককটা আমরা কিলোমিটার এককে প্রকাশ করলাম। বা যাদের 1 কিলোমিটারের কম তারা বলতে পারো 500 মিটার, 200 মিটার, এরকম। মিটার দূরত্বের একক, দৈর্ঘ্যের একক, এবং এর থেকে বড় একক কিলোমিটার। ঠিক আছে, এখন এটা শুধুমাত্র তোমার বাসা থেকে স্কুলের মধ্যে যে দূরত্বটা, মানে কতটুকু দূরে আছে সেটা বোঝাচ্ছে। কিন্তু তুমি এখান থেকে যদি তোমাকে স্কুলে যাইতে বলে, তুমি ওইভাবে দূরত্ব হিসাব করতে পারবে না, ওইভাবে তুমি যেতে পারবে না। কেননা তোমার বাসা থেকে স্কুলে যে দূরত্বটা মাপা, এটা সরল রৈখিক দূরত্ব, সোজা পথে দূরত্ব হিসাব করা হয়ে থাকে। কিন্তু তুমি তো সোজা পথে তোমার বাসা থেকে স্কুলে যেতে পারবে না। তুমি বাসা থেকে বের হওয়ার পরে তোমাদের রাস্তাটা আঁকা বাঁকা হয়ে নানাভাবে স্কুলে পৌঁছেছে। তাহলে সেক্ষেত্রে
তোমার বাসা থেকে স্কুলের তুমি যেতে গেলে তোমাকে নানাভাবে, এখানে একটা ছবি দেখে আমরা তোমাকে এভাবে ঘুরে 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 বিভিন্ন ভাবে যেতে হবে। এখানে খেয়াল করো, এ যদি তোমার বাসা হয়, বি যদি তোমার স্কুল হয়, তাহলে তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব কত? দেখো এখানে যদি একটা দাগ আছে, মনে করো এখানে 1, এখানে 2, এখানে 3 মনে করো, তাহলে 3 কিলোমিটার। কিন্তু তুমি যদি স্কুলে যেতে চাও, তুমি তো এইভাবে সোজা যেতে পারবে না, তাই না? তুমি তো এখানে এখানে মাঝখানে আমরা যে দূরত্বটা হিসাব করলাম, এটার মাঝে এখানে অনেকগুলো বাসা বাড়ি আছে বা আরো নানা স্থাপনা আছে, এগুলোর উপর দিয়ে তো আর আমরা যেতে পারবো না। তবে সেক্ষেত্রে তোমাকে যেতে হলে দেখো এইভাবে ঘোরা পথে, দেখো এখানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার হয়ে গেল। যদিও সরলরৈখিক দূরত্ব 3 কিলোমিটার, কিন্তু তোমাকে যদি স্কুলে যেতে হয়, তোমাকে 4 কিলোমিটার অতিক্রম করে তোমাকে স্কুলে পৌঁছাতে হবে। এবং সেটা কোন দিকে যেতে হবে? তুমি এইখান থেকে তোমার এই যে বাসাটা, এই বিন্দুতে যদি তোমার আমরা বাসা ধরে নিলাম, এই বিন্দু, এখানে যদি তোমার বাসাটা হয়, তুমি এখান থেকে যে কোনো দিকে গেলে তুমি স্কুলে যেতে পারবে না, তা পারবে না। তোমাকে নির্দিষ্ট দিকে ঘুরে 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 তোমাকে স্কুলে যেতে হবে। হ্যাঁ, তোমাকে যদি বলে আমি স্কুলে যাও বা তুমি স্কুলে যাচ্ছ, তুমি তোমার বাসা থেকে বের হয়ে তুমি যদি চিটাগাং দিকে চলে যাও, তুমি যদি রাজশাহীর দিকে চলে যাও, তুমি কি তোমার স্কুলে পৌঁছাতে পারবে? কখনোই পারবে না। তাহলে স্কুলে যেতে গেলে নির্দিষ্ট একটা দিক থাকে এবং সেই দিকে তোমাকে সরতে হবে, সেই দিকে তোমাকে যেতে হবে। এটাকে আমরা সরণ বলতেছি। তাহলে সরণ হলো নির্দিষ্ট দিকে বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, সেটাই হলো সরণ। আর দূরত্বের মধ্যে দিক নাই। তোমার বাসা থেকে স্কুল এত দূরে, এটা উত্তর দিক দক্ষিণ দিক এটা বলতে হবে না। তাহলে দূরত্ব হিসাব করার সময় শুধু মানটা বললেই হয়, আর সরণ হিসাব করার সময় মানের সাথেও দিকও দিতে হয়। তাহলে তুমি বুঝতে পারতেছো এখন তাহলে স্কেলার কোনটা, ভেক্টর কোনটা, নিশ্চয় এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সরণ প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগবে। এখন এখানে একটা মজার বিষয় আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো, মনে করো আচ্ছা, মনে করো তুমি এখানে একটা পৃষ্ঠা নিয়ে, ধরো তুমি এই বিন্দু থেকে তুমি এখান থেকে এদিকে 4 কিলোমিটার গেলে এবং আবার এখান থেকে উপরে 3 কিলোমিটার গেলে, কিলোমিটার মাস দিয়ে লিখতে এরকমই হয়। তাহলে তুমি কত কিলোমিটার গেলে? 4 আর 3 7 কিলোমিটার গেলে, তাই না? কিন্তু যদি, আচ্ছা এখানে আমি একটা নাম দিই, এখানে বি নাম দিলাম, এখানে সি নাম দিলাম। তাহলে তুমি আসলে এ থেকে যাত্রা শুরু করে তুমি কোথায় গেলে? তুমি সিতে গেলে। তুমি এতে ছিলে, তুমি যদি সোজা পথে যেতে, এই কর্নারে কোনাকুনি যেতে, তুমি সিতে পৌঁছায় গেলে। কিন্তু তুমি এটা এভাবে গেলে, সোজা এভাবে কর্নার গিয়ে না গিয়ে তুমি এ থেকে প্রথমে, তুমি মনে করো আবুল একজন লোক, সে বাবুলের কাছে গেল, 4 কিলোমিটার অতিক্রম করে বাবুলের কাছে গেল এবং বাবুলের থেকে সে, ধরো সি কি হতে পারে, চম্পক বা চন্দন, সে বি থেকে 3 কিলোমিটারে চন্দনের কাছে পৌঁছালো। তাহলে আবুলের কতটুকু সরণ হলো দেখো তো? 4 যোগ 3
7 হয়ে গেল না? আবুলের স্মরণ হয়ে গেল 7 কিলোমিটার। তারপর সে সিতে পৌঁছায় গেল। কিন্তু আবুল আবার এভাবে যেতে পারতো, এতে যদি এদিকে রাস্তা থাকে তাহলে আবুল সরাসরি ঘুরে না গিয়ে বাবুলের কাছে না গিয়ে সে সরাসরি তার যে লক্ষ্য তো সে চন্দনের কাছে যাবে, তাহলে আবুল এইভাবে এ থেকে চন্দনের কাছে এইভাবে পৌঁছাতে পারতো। এখন এই যে একটা জ্যামিতিক চিত্র, এই ছবিটা তোমাদের জ্যামিতিতে কোন ছবির সাথে তুলনা করা যেতে পারে? ত্রিভুজের কথা তোমরা ভাবতে পারো। ত্রিভুজ, এবং এটা একটা সমকোণী ত্রিভুজ, এই জায়গায় একটা সমকোণ তৈরি হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ হলে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? এসি। এখানে কি? অতিভুজ। এসিটা হলো অতিভুজ। তাহলে 4 আর 3 যদিও 7 হয়, কিন্তু এসি কি 7 হবে? না, স্মলার দেন 7 হবে, 7 থেকে ছোট হবে। কেন? কোন ফর্মুলা 7 থেকে ছোট হবে? কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ তৃতীয় বাহুটা ছোট হবে এই দুটো যোগ করলে, 7 কম। কিন্তু তুমি দেখো, যদি এটা তুমি অ্যালজেব্রার হিসেবে করো, 4 আর 3 7 হওয়ার কথা, বা 7 হবে, কথা নয়, 4 আর 3 7 হয়। সাধারণ বীজগণিতের নিয়মে তুমি 4 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটলে তাহলে তোমার কত হয়ে গেল? 7 হয়ে গেল, তাই তো? কিন্তু তুমি ভেক্টর এই বীজগণিত, যদি এই যে দিকের প্রশ্ন আসছে, ভেক্টর বীজগণিতের নিয়মে তুমি দেখতে পাচ্ছ 4 আর 3 7 না হয়ে 7 থেকে কি হতে পারে? কম হতে পারে, 7 থেকে কম হতে পারে। তাহলে 4 আর 3 সাধারণ বীজগণিতের নিয়মে 4 আর 3 7, কিন্তু ভেক্টর বীজগণিতের নিয়মে 4 আর 3 7 কম হতে পারে, 6 হতে পারে, আরো কম হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে। কিরকম? এগুলো কিরকম হতে পারে? এই যে তুমি ধরো এখান থেকে যাত্রা শুরু করলে, তুমি যদি 4 আর 3 গেলে, কেমন? 4 গেলে আর 4 কিলোমিটার গেলে 3 কিলোমিটার গেলে, এখান থেকে এই দূরত্বটা 7 কম, মনে করো 6। কিন্তু যদি তুমি অ্যাঙ্গেল, এই যে কোণ, যদি তুমি 90 ডিগ্রি না গিয়ে যদি একটু ধরো 60 ডিগ্রিতে গেলে, তখন তুমি এখান থেকে এই পর্যন্ত তোমার দূরত্ব হিসাব করা হবে, তখন এটা নিশ্চয় 7 হবে না, বা 6 হবে না, 5 হতে পারে। এটা যদি 6 হয়, এটা 5 হতে পারে। বা তুমি অ্যাঙ্গেল আরো এইভাবে গেলে, তাহলে এখান থেকে যে পর্যন্ত 3 হতে পারে। বা তুমি অ্যাঙ্গেল আরো এইভাবে গেলে, তাহলে এটা 2 হতে পারে। কিংবা তুমি যেই পথে গেলে আবার সেই পথে ব্যাক করলে, এটা কিরকম হলো? যে পথে গেলে সেই পথে ব্যাক করলে, আমি এটা আরেকটু ভালো করে লিখি। তুমি যেই পথে গেলে সেই পথে ব্যাক করলে, মানে তুমি এখান থেকে 4 মিটার গেলে, এখানে এসে আবার এখানে 3 মিটার গেলে, তাহলে তুমি এখান থেকে যাত্রা শুরু করছিলে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করছিলে, তুমি বি তে গেলে, কিন্তু বি থেকে আবার তুমি ব্যাক করে সি তে চলে আসলে, তোমার সরণ হলো এ টু সি। তো তুমি সরেছো এ থেকে সি পর্যন্ত। হ্যাঁ, তুমি বলতে পারো, স্যার আমি তো বি পর্যন্ত গেছিলাম, আমি তো দেখি নাই। তুমি এতে ছিলে, আমি কিছুক্ষণ পরে দেখলাম তুমি সিতে দাঁড়ায় আছো, বাট তুমি এখান থেকে গিয়ে আবার এখানে আসছো। সেই হিসাবটা আমরা করব না, আমরা পদার্থবিজ্ঞান হিসাব করব। তুমি এতে ছিলে, এখন সিতে আসলে, এই সরণটা কত হবে? 1 হবে না? তুমি 4 গেছিলে, আবার 3 ব্যাক করলে, তাহলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এ থেকে এটার দূরত্ব কত? এটা 4, আবার 3 এদিকে চলে আসছো, তাহলে কত হলো? 1। তাহলে 4 আর 3 মিলে সর্বনিম্ন 1 হতে পারে। খেয়াল করে দেখো, তাহলে সর্বোচ্চ 7 হতে পারে। তুমি যদি একই পথে যাও, আবার এইভাবে না গিয়ে তুমি 4 গেলে আবার 3ও গেলে, তাহলে 4 দিনে 7 হতে পারে। তাহলে লক্ষ্য করে দেখো, ভেক্টরের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব ভেক্টর বীজগণিতের নিয়মে হয়। এখানে মজার কাণ্ড,
ভেক্টরের ক্ষেত্রে 4 আর 3 মিলে সর্বোচ্চ 7 হয়, আবার সর্বনিম্ন 1 হয়। 1 কি করে হয়? ডিরেকশনের উপর নির্ভর করে। 4 গেলে প্লাস, আবার 3 গেলে, 3টা কি -3, -3 মানে কি বিপরীত দিকে। এই 3টা তুমি এবার যোগ করো, তুমি দেখো কত হয়? 1 হবে। তাহলে 4 আর 3 7 হয়, 1 হতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ভেক্টর বীজগণিতের হিসাবটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট, আলাদা। এটা ভেক্টর বীজগণিতের নিয়মেই করতে হয়। এটাও তুমি স্কেলার এবং ভেক্টর রাশির পয়েন্টের মধ্যে তুমি ইচ্ছে করলে আনতে পারো, যদি সেখানে নাম্বার বেশি থাকে। আর নাম্বার কম থাকলে মেইন দুইটা পয়েন্ট, আর নাম্বার বেশি থাকলে এইখানে এই পয়েন্টটা তুমি অ্যাড করে দিতে পারবে। আচ্ছা, এখানে লক্ষ্য করো, একজন লোক এ থেকে বি তে গেল, এ বি, এ থেকে বি তে গেল। তাহলে এই ডিরেকশনটা, এই যে এটা লক্ষ্য করো, উপরে একটা অ্যারো আছে, এ থেকে বি। আবার লোকটা যখন এটা থেকে এদিকে আসবে, তখন সেটা হবে কি বি এ, বি এ। এখানে মাইনাস কেন দেখানো হয়েছে? মাইনাস দিয়ে বোঝাচ্ছে বিপরীত দিকে আসতেছে, এই জন্য মাইনাস। তাহলে বি এ, তাহলে এ বি আর বি এ একই কথা, মানে এর মানটা একই, কিন্তু ডিরেকশন অপোজিট ডিরেকশন। এই অপোজিটটা বোঝানোর জন্য একটা মাইনাস চিহ্ন ব্যবহার হয়। তোমরা এটা গণিতে করবে, যেমন 2 আর -2, এই দুটার মধ্যে এই দুটার মান কিন্তু সমান, 2 কিন্তু মান, কিন্তু একটা আরেকটার বিপরীত। অপোজিট বোঝানোর জন্য মাইনাস বোঝানো হয়ে থাকে। তুমি যদি গণিত সংখ্যা রেখা যদি করে থাকো, তাহলে তোমার মনে পড়ার কথা, যদি এখানে আমরা 0 ধরি, 1 2, এটা +2, আর ডিরেকশন দেখো মাইনাস, এটা হলো -2। মানটা কিন্তু সমান, 1 2, দূরত্ব সমান, দূরত্ব ইকুয়াল, কিন্তু ডিরেকশন ইজ অপোজিট, সেটাই এখানে মাইনাস দিয়ে বোঝানো হয়ে থাকে। আচ্ছা, দূরত্ব লক্ষ্য করো, দূরত্ব মানে দৈর্ঘ্য, দূরত্ব হিসাব করা হয় দৈর্ঘ্য দিয়ে, সরণ এটা সে হিসাব করা হয় দৈর্ঘ্য দিয়ে। তো আমি কতটুকু সরে গেলাম, তো সরার মধ্যে একটা দিক থাকতে হবে, কারণ তুমি যে কোনো দিকে সরতে পারবে না। তুমি তুমি দূরত্ব হিসাব করতে পারবে, কিন্তু তোমাকে যদি সরতে বলে, তুমি কি যে কোনো দিকে সরতে পারো? মনে করো তুমি চেয়ারের মধ্যে বসে আছো, এখন পাশে একটা ওয়াল, তোমাকে যদি বলে তুমি সরো তো ওইদিকে, ওয়ালের দিকে, যেতে পারবে? পারবে না তো। তুমি সরতে গেলে একটা দিক লাগবে, কিন্তু তুমি বলতে পারো হ্যাঁ এখান থেকে আমার ওই রুমের দূরত্ব এত, দূরত্ব 1 মিটার 2 মিটার, কিন্তু তুমি ওর ভিতর দিয়ে যেতে পারবে না। কাজে সরা এবং দূরত্ব দুটি, যদিও মাপার ক্ষেত্রে, পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যটা মাপা হয়, কিন্তু তুমি সরণের ক্ষেত্রে যে কোনো দিকে যাওয়া যায় না, দিক লাগে। আর দূরত্ব হিসাব করতে গেলে দিক দরকার হয় না। আচ্ছা, তাহলে এখানে দূরত্ব বিষয়টা আমরা স্কেলারের মধ্যে ফেলতে পারি, যেহেতু শুধু মানটাই লাগে, দিক লাগে না। আর সরণের ক্ষেত্রে মান এবং দিক দুটোই লাগে, কাজে এটা আমরা ভেক্টরের মধ্যে ফেলতে পারি। আচ্ছা, লক্ষ্য করো, সরণের মাত্রা, এটা এর আগের অধ্যায়ে পড়েছি, মাত্রা প্রকাশ করার জন্য এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়ে থাকে। সরণ মাপার জন্য কি, এটার মাত্রা এল, লেংথ দৈর্ঘ্য, এটা ভেক্টর রাশি, একটু মোটা করে দেওয়া হয়েছে, খেয়াল করো। আর দূরত্ব এল, স্কেলার রাশি, দূরত্বের মাত্রা এল, লেংথ ওটাও লেংথ, দুটো লেংথ, কিন্তু ভেক্টর রাশি বোঝানোর জন্য এটা ক্যাপিটাল বোল্ড বোঝানো হয়েছে, আর স্কেলার বোঝানোর জন্য বোল্ড ব্যবহার করা হয়নি, জাস্ট হালকা দুটোই। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, এবারে আসো দ্রুতি ও বেগ। দ্রুতি, আমরা মাঝে মাঝে কথা বলার সময় না, আমরা অনেক কিছু ভুল বলে ফেলি। দেখো তো গাড়িটা কি দ্রুত যাচ্ছে, আবার দেখবে অনেককে বলতে শুনবে, দেখো তো গাড়িটা কি বেগে যাচ্ছে। দুটো আসলে, আমরা যারা পদার্থবিজ্ঞান আলোচনা করব, পদার্থবিজ্ঞান পড়বো,
তাদের হিসাবটা আলাদা। সাধারণ মানুষের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তারা দুটি একই অর্থে ব্যবহার করে থাকে, কিন্তু আসলে দুই রকমের অর্থ। আমরা এটা জানলে পরে, আমরা এটা পদার্থবিজ্ঞান পাঠ করলে এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, দ্রুত থেকে দ্রুতি শব্দের উৎপত্তি। গাড়িটা কি দ্রুত চলছে, এখানে কোনো আমরা দিকের কথা বলছি না। আমরা একটা গাড়ি দেখতেছি আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা বলে থাকি গাড়িটা কি দ্রুত চলছে, বা উপরে আকাশে যদি একটা বিমান দেখি, দেখো বিমানটা কি দ্রুত যাচ্ছে, কি স্পিডে যাচ্ছে, এটা আমরা বলে থাকি। এখানে দ্রুতি শব্দটি দ্রুত থেকে আসছে, এবং সেটা বের করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি, এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। দেখো, বইয়ের উদাহরণ দিচ্ছে, আমি নতুন করে আর না বলি, তো মাঝে মাঝে বলবো। তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করো, তাহলে তোমার দ্রুতিকে বি দ্বারা প্রকাশ করা হয়, স্মল বি। মানে দ্রুতিটা হলো তুমি 1 সেকেন্ডে কতটুকু গেলে। 20 সেকেন্ডে 100 মিটার গেছো, তাহলে 1 সেকেন্ডে 100 মিটার বাই 20 সেকেন্ড, মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে ঐকিক নিয়মটা ব্যবহার করি না, কিন্তু এটা ঐকিক নিয়মের মতোই। তুমি এটা হিসাব করে দেখো, তুমি যদি অঙ্ক করো এরকম, আমি 20 সেকেন্ডে গেলাম, কতটুকু গেলাম, 100 মিটার গেলাম, সো আমি 1 সেকেন্ডে কতটুকু গেলাম, এরকম অঙ্ক করো না, ঐকিক নিয়মে করো তো, 100/20। ওইটাই এখানে দেখানো হয়েছে, ঐকিক নিয়ম না করে ফর্মুলা, দূরত্ব বাই সময়। তাহলে ভাগ করলে 5 আসে, উপরে মিটার নিচে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তোমার দ্রুতি হচ্ছে, মানে 1 সেকেন্ড তুমি কতটুকু গেলে, 5 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে কতটুকু গেলে, 5 মিটার গেলে। আর এটাকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বলবো 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে আমি 5 মিটার গেলাম। দ্রুতির মাত্রা বোঝানোর জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, মাত্রা বোঝানোর জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে থাকি। আর এই মাত্রাটা বের করা খুবই সোজা। দেখো কিভাবে সোজা, মিটার পার সেকেন্ড। মিটার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা এল, লেংথ, আর সেকেন্ড সময়ের মাত্রা টি। তাহলে টি ইনভার্স কেন হলো, সেটা নিশ্চয় তোমরা গণিতে হয়তো শিখেছ, আমি যারা মনে করতে পারতেছো না তাদের জন্য লিখি। দেখো, মিটার পার সেকেন্ড, কেমন? তাহলে মিটার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা লেংথ, দৈর্ঘ্য এল, আর সেকেন্ড টি। সমান দেওয়া যায় না, আমি বোঝানোর জন্য সমান দেওয়া যায় না। দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক মিটার, মিটারের মাত্রা এল, সময় সেকেন্ড, সেকেন্ডের মাত্রা টি। তাহলে কি দাঁড়ালো, এল টি এর উপর একটা পাওয়ার আছে, মনে মনে 1। পাওয়ার যদি উপরে উঠে, তোমরা জানো গণিতে শিখছো, পাওয়ারের চিহ্ন প্লাস মাইনাস করে, মানে চিহ্ন চেঞ্জ করে, প্লাস মাইনাস করে চিহ্ন চেঞ্জ করে আমরা উপরের সংখ্যা নিচের সংখ্যা উপরে আনতে পারি। এলটি টু দি পাওয়ার -1 বা এলটি ইনভার্স 1, এটা আমরা লিখতে পারি। দ্রুতির মাত্রা এলটি ইনভার্স। আচ্ছা, এবারে আসো, তাহলে আমরা দ্রুতি বিষয়টি এতক্ষণ ধরে তোমাদের সাথে আলোচনা করলাম, দ্রুতি বিষয়টি নিয়ে আলোচনা হলো। এবার আসো বেগের প্রসঙ্গটা আসি। বেগে তোমাদের একটু বলছি কি, বেগ প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগে। বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, এটাও বলতে পারো। তোমার সময়ের সাথে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে, 1 মিনিটে, 1 ঘন্টায়, 1 দিনে, 1 বছরে, এরকম একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট দিকে হতে হবে, সেটাই হচ্ছে বেগ। তাহলে বেগ বর করার জন্য বেগ নির্ণয় করার জন্য একই রকম ফর্মুলা, সেম ফর্মুলা। হ্যাঁ, দূরত্ব বাই সময়, কিন্তু না, দূরত্ব হবে না, কারণ দূরত্ব হলে তো সেটার আবার দিক নাই, স্কেলার হয়ে গেল, তাই তখন এটা দ্রুতির মধ্যে পড়ে গেল।
তাহলে বেগ বের করার সময় সরণ বাই সময় 50 মিটারকে আমরা সরণ বলবো, কারণ এই 50 মিটারটা কোনো না কোনো দিকে হবে। একটা গাড়ি যে 20 সেকেন্ডে 50 মিটার গেল, অথবা তুমি যদি 20 সেকেন্ডে 50 মিটার যাও, তুমি নিশ্চয় কোনো না কোনো একটা দিকে গিয়েছো, কারণ তুমি সব দিকে তুমি 20 সেকেন্ডে 50 মিটার দূরত্ব যেতে পারবে না। তোমার বাধা থাকতে পারে, হ্যাঁ, রাস্তা না থাকতে পারে, তুমি যাবে কিভাবে? তাহলে সেই জন্য কোন একটা দিকে গিয়েছো তুমি, সেটা 20 সেকেন্ডে তুমি একটা নির্দিষ্ট দিকে, যে নির্দিষ্ট দিক কথার উল্লেখ থাকতেই হবে। 50 মিটার গেলে তাহলে তোমার বেগ হচ্ছে, বেগ ওটা নির্দিষ্ট দিকে যখন গিয়েছো, ওটা সরণ, সরণ বাই সময়, that is b is equal to s by t, s divided by t, সরণ বাই সময়। এটাকে অনেক সময় আমরা এটাকে গণিত ফিজিক্সের অঙ্ক করার জন্য লাগে, s is equal to vt, এইভাবেও আমরা লিখে থাকি। ফর্মুলাটা এখান থেকে আসছে, সরণ বাই সময়। এই যে সরণ বাই সময়, তো ভাগ করলাম 2.5 মিটার পার সেকেন্ড। লক্ষ্য করো, মিটার পার সেকেন্ড। বেগের মাত্রা একই রকম, v is equal to l per t, ওই দ্রুতির মাত্রার মতো, সেম, একই মাত্রা, সেম মাত্রা। তাহলে দ্রুতি আর বেগের মাত্রা একই রকম। এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, দেখো, বেগ যেহেতু ভেক্টর, তাই তার দিকটি নির্দিষ্ট করে দিতে হবে। কোন দিকে যাচ্ছে, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এরকম একটা দিক উল্লেখ না করলে ওটা কিন্তু বেগ হবে না। কেমন? তাহলে এখানে দ্রুতি আর বেগ আর দ্রুতির মাঝে আমরা একটা পার্থক্য দেখতে পাই। কি পার্থক্য? দ্রুতি স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতির বেগের মানটাই হচ্ছে দ্রুতি, আর দ্রুতির মধ্যে একটা দিক দিয়ে দিলে সেটা বেগ হয়ে যায়। এই যে এখানে কথাটা আছে, বেগের মানটি হচ্ছে দ্রুতি। কেমন? আচ্ছা, তারপরে আসো, এখানে তোমরা আরেকটা বিষয়ে পাবে, গ দ্রুতি। তো গ দ্রুতি মানে, এখানে গ শব্দটা এখানে আনছে কেন? তুমি যদি গাড়ি চালিয়ে বা হেঁটে বা যে কোনো ভাবে কোনো একটা জায়গায় যাও, তোমার স্পিডটা, তোমার গতিটা সবসময় একই থাকে না। ধরো তুমি তোমার বাসা থেকে স্কুলে যাচ্ছ, বাসা থেকে স্কুলে যাওয়ার সময় তুমি বাসা থেকে যেভাবে বের হলে, যে দ্রুতিতে বের হলে, তুমি নিশ্চয়ই বাসা থেকে দৌড় দিবে না স্কুলে। তুমি বাসা থেকে প্রথমে আস্তে আস্তে বের হবে, নামবে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে, অথবা লিফট থেকে আস্তে করে নামবে। নেমে তুমি রাস্তায় যখন গেলে, তুমি রাস্তায়, পুরো রাস্তায় তুমি কি একই দ্রুতিতে চলতে পারবে? পারবে না। তো তোমাকে গাড়ি দেখতে হবে, তোমাকে ট্রাফিক দেখতে হবে, রাস্তার মাঝখান দিয়ে সোজা দৌড় দিবে না। কাজেই তোমার এখানে পরিবর্তন হবে। কখনো তুমি খুব জোরে হাঁটবে, বা তুমি যে গাড়িতে করে যাচ্ছ গাড়িটা কখনো খুব দ্রুত চলবে, আবার ট্রাফিক দেখলে থেমে যাবে বা আস্তে চলবে। কাজেই সবগুলো যদি আমরা একসাথে হিসাব করি, মনে করো তুমি তোমার বাসা থেকে স্কুলে 4 কিলোমিটার দূরত্ব, এই দূরত্বটা যেতে তোমার সময় লেগেছে 20 মিনিট। হতে পারে রিক্সা, হতে পারে গাড়ি, হতে পারে হেঁটে, যেটাই হোক, তোমার মোট সময় লেগেছে 20 মিনিট। তুমি গিয়েছো 4 কিলোমিটার। তুমি, তার মানে তুমি তুমি যদি, আমরা যদি হিসাব করি, তুমি এক এক মিনিটে কতটুকু গেলে, তার দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বের হবে 3.33 মিটার পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে তুমি 3.33 মিটার গিয়েছো। এর মানে এই নয় যে তুমি প্রতি সেকেন্ডেই 3.33 মিটার গিয়েছো। তুমি কখনো দাঁড়িয়েও ছিলে, ট্রাফিকে পড়লে তুমি এখানে দাঁড়িয়েছিলে, কাজে সেক্ষেত্রে তুমি 1 সেকেন্ডে 0 মিটার গিয়েছো, মানে তোমার গাড়ি যায় নাই, অথবা তুমি দাঁড়িয়েছিলে। আবার যখন রাস্তা ফাঁকা পেয়েছে, তখন তোমার গাড়ি 1 সেকেন্ডে
3.33 মিটারের থেকে বেশি গিয়েছে, কখনো 4 মিটার, কখনো 5 মিটার গিয়েছে, তাহলে এটা গড়ে অর্থাৎ হিসাব করলে কম বেশি মিলে গড় করলে 1 সেকেন্ডে তুমি 3.33 মিটার গিয়েছ। এটাকে আমরা গড় দ্রুতি বলি। গড় দ্রুতি ভি, এখানে একটা উপরে বার দিয়েছে দেখো, গড় বোঝানোর জন্য এটা স্পেশালি ব্যবহার করা হয়, এটাকে ভি এর উপর বার দিলে। আমি দ্রুতি বোঝানোর জন্য আমরা ভি ব্যবহার করি, বা বেগ বোঝানোর জন্য ভি ব্যবহার করি, কিন্তু একটা বার দিলে এটাকে গড় বোঝানো হয় এটাকে। তাহলে গড় দ্রুতি দেখো দূরত্ব বাই সময়, দূরত্ব 4 কিলোমিটার, সময় 20 মিনিট। এখানে আরেকটা বিষয় খেয়াল করেছ, কিলোমিটার তো বড় একক, হ্যাঁ, মিনিটও বড়। আমরা ফিজিক্সে এগুলিকে ছোট একক দিয়ে আমরা প্রকাশ করি, কাজে কিলোমিটারকে মিটারে নিয়েছে। তুমি জানো 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, ভাগ করলে এত মিটার পার সেকেন্ড চলে আসছে। আচ্ছা, আবার একই রকম গড় বেগ, ঠিক একদম একই টার্ম, বুঝছো, সরণ বাই সময়। গড় বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়, দূরত্ব বাই সময় একই, মিটার পার এত মিটার পার সেকেন্ড। তাহলে শুধু পার্থক্য হলো একটা স্কেলার আর একটা ভেক্টর, আর বাকি সবগুলো মান যে চেঞ্জ সবগুলো একই ভাবে হয়েছে, একই রকম সব। এখানে একটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। বেগ আর দ্রুতির মাঝে সম্পর্কটা আরো ভালো করে বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ নিই। ধরা যাক একটি সুতো দিয়ে ছোট একটা পাথরকে বেঁধে তুমি সেটিকে মাথার উপর ঘোরাচ্ছ, এই যে এখানে যেটা ছবি আছে ব্যাখ্যা দিয়েছে, একটা পাথরকে সুতো দিয়ে বেঁধে তুমি ঘুরাচ্ছ উপর দিয়ে। পাথরটা কি সমবেগে চলছে নাকি সমদ্রুতিতে চলছে, নাকি সমদ্রুতি এবং সমবেগে যাচ্ছে, নাকি কোনোটাই না? দেখে এখানে কয়েকটা প্রশ্ন করে ফেলছে। পাথরটা কি সমবেগে চলছে নাকি সমদ্রুতিতে চলছে? এখানে একটা প্রশ্ন। এটা সমবেগ, একটা সমদ্রুতি, কোনটা হবে? সমদ্রুতি এবং সমবেগে যাচ্ছে, একটা দ্রুতি আর একটা বেগ, কিন্তু খেয়াল করো, একটা দ্রুতি আর একটা বেগ, তাহলে কোনটা হবে? আমরা আগেই বলছি যে দ্রুতিতে শুধু মান লাগে, দিক লাগে না। এই যে ছেলেটা পাথর নিয়ে মাথার উপরে যে গড়াচ্ছে, সে যদি একই ভাবে ঘোরায় তাহলে দ্রুতি একই, সমদ্রুতি, কিন্তু এটা বেগ একই হবে না। কারণ কি জানো? কারণ এটা কন্টিনিউয়াসলি এটা দিক পরিবর্তন, যেমন এই পাথরটা যখন এইখানে, তখন এটা ডিরেকশনটা এইদিকে। যখন পাথরটা এখানে ঘুরে এখানে আসবে, ডিরেকশন এদিকে থাকবে। যখন এটা এখানে থাকবে, এটা ডিরেকশন এদিকে থাকবে। যখন এখানে আসবে তখন পাথরটা এখানে ডিরেকশন, অর্থাৎ এটা প্রতি মুহূর্তে দিক পরিবর্তন হচ্ছে। তাইলে বেগ যেহেতু ভেক্টর রাশি, এটা দিক পরিবর্তন হলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মান একই থাকতে পারে, কিন্তু দিক পরিবর্তন হলে তাহলে ভেক্টর পরিবর্তন হয়। তাহলে আমরা এটা সমদ্রুতিতে বলতে পারি, কিন্তু সমবেগে বলা যাচ্ছে না, কারণ বেগের মধ্যে মান এবং দিক দুটোই আছে। পাথরটিকে হঠাৎ ছেড়ে দিলে তখন কি এটা সমবেগে অথবা সমদ্রুতিতে যাবে? পাথরটা যদি হঠাৎ ছেড়ে দিই আমরা, এখানে যে ছেলেটা পাথরটা ঘোরাচ্ছে, খুব জোরে ঘোরালে এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ছেড়ে দিলাম, তাহলে পাথরটা এরকম কোন একটা দিকে এরকম ছুটে চলে যাবে। এদিকে হতে পারে, না হয় এদিকে হতে পারে, খুব দূরে চলে যাবে, কিছু দূরে চলে যাবে। তো কিছু দূরে গেলে নির্দিষ্ট দিকে ছুটে যাবে। পাথরটি হঠাৎ ছেড়ে দিলে একটা নির্দিষ্ট দিকে ছুটে যাবে। বাতাসের ঘর্ষণ মাধ্যাকর্ষণ বল, তোমরা নিশ্চয়ই মাধ্যাকর্ষণ বল সম্পর্কে জানো, আগের ক্লাস 8 এ পড়ানো হয়েছে। এটা পৃথিবীর প্রত্যেকটা বস্তু তার কেন্দ্রের দিকে টানে একটা বলে, এটার নামই মাধ্যাকর্ষণ বল। এবং এটা যখন আমরা পাথরটা বাতাসে ছেড়ে দিলাম, তখন একটা বাতাসের একটা ঘর্ষণও কাজ করে। একটা বল নিয়ে যদি ছুড়ে দাও এভাবে, দেখবে বলটা বেশি দূরে যাবে না,
দেবে না কেন? বাতাস সেটাকে ধাক্কা দিবে, বাধা দিবে। এসব যদি না থাকতো তাহলে বাতাসটির সমবেগ এবং সমদ্রুতিতে একই দিকে চলতে থাকতো। যদি এগুলো না থাকতো না, এটা একই দিকে, একটা দিক যেহেতু আছে কাজে এটা বেগের প্রশ্ন আসবে এবং একই দ্রুতিতে চলতেই থাকতো। কিন্তু না, এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে যেহেতু বাতাস আছে কাজে এটা তোমার সমবেগে যাবে না, কারণ কিছু দূর যাওয়ার পর দিক পরিবর্তন করে বাতাস এটাকে বাধা দিবে। আবার দ্রুতি তো থাকবে না, আস্তে আস্তে কমে যাবে, তাহলে এটা সমবেগে বা সমদ্রুতিতে কোনোটাতেই যাবে না। অল্প কিছু দূর প্রথমে গেলেও পরে আস্তে আস্তে থেমে যাবে। বুঝতে পেরেছ আশা করি। আজকে এই পর্যন্ত থাকুক, আমরা পরবর্তী ক্লাসে ত্বরণ থেকে শুরু করব। আশা করি তোমরা যতটুকু বোঝানো হলো ততটুকু নিয়ে আরেকবার পড়বে ভালো করে, এবং যদি কোনো প্রশ্ন থাকে করতে যেন ভুল না হয়। ঠিক আছে, ভালো থাকবে আর লাইক শেয়ার দিয়ে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সকলকে, শুভেচ্ছা নিরন্তর পদার্থবিজ্ঞানের জগৎ থেকে। আশা করি পদার্থবিজ্ঞান তোমাদের আনন্দময়ী হবে, যদিও আমরা অল্প করে পড়ছি, কিন্তু এটুকু যেন তুমি ভালো করে বুঝতে পারো, আমি চাইবো যে এটাই যেন হয়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।